ওখানে দাঁড়িয়ে ছিলি কেন? আসলে তোমরা কথা বলছিলে তো তাই। পাগলি মেয়ে আমার, নে পরিচয় কর। এটা আমার ছোট বোন, মানে তোর ছোট খালামণি। তৃষা গুলশানারা বেগমের দিকে ফিরে সালাম দিল। গুলশানারা হাসি মুখে সালামের জবাব দিলেন। তিনি ভালোভাবে তৃষাকে চেনেন, কারণ ওই যে বোন সারাদিন ফোন দিয়ে তৃষার কথাই গল্প করে তার সামনে। অতঃপর তার দৃষ্টি কাড়ল পাশে দাঁড়ানো টুইঙ্কেল। তিনি টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর গোলগাল গালে একটা চুমু খেয়ে বললেন, ও মা, এই তো আমাদের সেই গুড়িয়া, কি নাম গো তোমার? টুইঙ্কেলও ড্যাব ড্যাব করা নিরাপদ চোখ দুটো মেলে বেশ বিজ্ঞের মতো বলল, আমি টুমকেল, আর তুমি তো আমার নতুন দাদিয়া, তাই না? হ্যাঁ তো, কিন্তু সেটা তোমাকে কে বলছে শোনা? বানি বলেছে। টুইঙ্কেলের বাণী সম্বোধনে গুলশানারা বেগম অবাক হয়ে তৃষার দিকে তাকালেন। জাহানারা বেগম হেসে বললেন, ও তৃষাকে বাণী বলে ডাকে গুলু, ওদের মা মেয়ের বন্ধুত্বই আলাদা। গুলশানারা বেগম হাসতে হাসতে টুইঙ্কেলকে আরো জাপটে ধরলেন। হ্যাঁ দাদু ভাই, আমি তোমার ছোট দাদিয়া। আর তোমার এই বোনই তো দেখছি আসমানের হুর। আমার আর্যর কপালটা সত্যিই ভালো। তৃষা লজ্জায় মাথা নিচু করে হাসল। অতঃপর ভেতরে প্রবেশ করল সকলে। সকলের উপস্থিতিতে ড্রয়িং রুমে হাসি গল্পের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ওপরতলার বারান্দা থেকে ভেসে এলো আর্যর সেই গম্ভীর ভরাট কণ্ঠস্বর। তৃষা, আর ইউ হিয়ার? এক্ষুনি একবার উপরে আসুন, কুইক। নিস্তলার সেই গমগমে আত্মা এক মুহূর্তের জন্য স্তিমিত হয়ে এলো। সবার কৌতূহলী আর দুষ্টুমি ভরা দৃষ্টি একযোগে গিয়ে নিবদ্ধ হলো তৃষার ওপর। তৃষা তখন মাত্র চা হাতে নিতে যাচ্ছিল। আর্যর এমন অসময়ে তরফ কর্ণগোচর হতে ওর হাতের কাপটা কিঞ্চিত কেঁপে উঠল। ও বড্ড অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। গুলশানারা বেগম চশমার ওপর দিয়ে তৃষার লাল হয়ে যাওয়া মুখটা বড় করে নিয়ে ফিক করে হেসে দিলেন। তিনি জাহানারা বেগমের দিকে তাকিয়ে রসিকতার সুরে বললেন, ওরে আপা, তোর ছেলে দেখছি ভালোই বউ পাগলা। আমরা এলাম, ছেলে একবারও নিচে নেমে খালামণিকে সালাম দেওয়ার সময় পেল না, অথচ বউ চোখের আড়াল হতেই ওনার হাত ডাক গেল বাবা। জাহানারা বেগমও ছেলের কাণ্ডে মনে মনে বেশ মজা পাচ্ছিলেন। আর তৃষা তো লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। ও আমতা আমতা করে বলল, না মানে খালামণি, আসলে মেবি উনি কিছু খুঁজে পাচ্ছেন না। গুলশানারা বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে কৌতুক ভরা কণ্ঠে বললেন, বুঝি বাপু, চুলগুলো তো আর বাতাসে পাকেনি, স্বামীর একটু একটু প্রেম আমরাও পেয়েছি। ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে আবার আর্য ডাক ভেসে এলো, এবার একটু বেশি অধৈর্য গলায়। তৃষা, হারিয়া, জলদি আসুন। তামান্না পাশ থেকে চোখ টিপে ফিসফিস করে বলল, যাও ভাবি, জলদি যাও, নাহলে ভাইয়া হয়তো এবার মাইক হাতে নিয়ে পুরো পাড়া জানিয়ে দেবে যে ওনার টিশাকে এক্ষুনি দরকার। মায়া তখন এখনই সোফায় বসে নখ খুঁড়ছিল। আর্যর এই ব্যাকুলতা আর তৃষার জন্য সবারই আদিক্ষেতা ওর কলিজায় যেন অ্যাসিড ঠেলে দিচ্ছিল। ও দাঁতের দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, ন্যাকামির আর জায়গা পায় না। যত ডাকছে তত ঢং বাড়ছে। কেন গেলেই তো হয় ঢং যত। মায়ের হিংসুক অখিযুগল ঈর্ষায় রক্তাভ বড় ধরনের জোগাড়। মুখ বাঁকিয়ে অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করল ও। ঠিক তখনই আজমার বিবি লাঠি ঠুকে বললেন, আরে মেয়েটাকে আর আটকে রাখিস না তো তোরা। যাও তো সতীন, আমার অশান্ত জামাইটাকে গিয়ে শান্ত করো। তৃষা আর এক মুহূর্ত দেরি না করে সবার হাসাহাসির মাঝখানে দিয়ে মাথাটা নিচু করে সিঁড়ির দিকে দৌড়ে পালালো। ওর নিজের বুকের ভেতরটা তখন অবাধ্য ছন্দে প্রকম্পিত হচ্ছে। ধীরে ধীরে তৃষা কক্ষের সম্মুখে এসে উপনীত হলো। ওর বুকের ভেতরটা যেন এক অবাধ্য দুরু দুরু মাদল বাজছে। নিস্তলার সেই হাসি গল্প আর মুরব্বীদের রসালাপের রেশ তখন ওর কানে বাজছে, যা ওর গাল দুটোকে লজ্জার রক্তিম আভাই রাঙিয়ে দিয়েছে। ও ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু ওনার আঁচলে মুছে নিয়ে কম্পিত হস্তে দরজার অর্গলে মৃদু চাপ দিল।
ভেজানো দরজাটা সামান্য শব্দ করে উন্মুক্ত হতেই তৃষা ভেতরে প্রবেশ করল। কক্ষটি মধ্যাহ্নের খরতাপে তপ্ত হলেও জানালাটির ভারী পর্দার আড়ালে এক স্নিগ্ধ ছায়াচ্ছন্ন গাম্ভীর্য ধারণ করে আছে। আর্য তখন ড্রেসিং টেবিলের সামনে ড্রয়ারগুলো হন্যে হয়ে খুঁজছিল। ও ললাটে বিরক্তির সূক্ষ্ম রেখা আর শার্টের হাতাগুলো গোটানো। বড্ড অস্থির লাগছে ওকে। তৃষা ওর এই ব্যতিব্যস্ত মূর্তি দেখে দরজায় পিছে গিয়ে দাঁড়িয়ে কিঞ্চিত হাঁপাতে হাঁপাতে বলল, ডাকছিলেন কেন? আর্য ছট করে ঘুরে দাঁড়ালো। তৃষার ওই লাল হয়ে যাওয়া মুখ আর কিঞ্চিত অবিন্যস্ত কেশগুচ্ছ দেখে ওর চোখের মণি দুটো মুহূর্তকাল স্থির হলো। পরক্ষণেই গম্ভীর স্বরে বলল, আপনি আমার ল্যাপটপ ব্যাগের সাইড পকেটে রাখা সেই ব্লু ফাইলটা কোথায় রেখেছেন? আবার আধ ঘন্টার মধ্যে মিটিং আছে, আর আমি ওটা পুরো ঘর খুঁজে হদিস পাচ্ছি না। তৃষা এবার এক পা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলল, ফাইল? শুধু একটা ফাইলের জন্য আপনি এভাবে পুরো তালুকদার মঞ্জিল মাথায় তুললেন? আমি তো ভেবেছি বুঝি কোনো এমার্জেন্সি হয়েছে। ফাইলটা তো আমি আলমারির ওপরের তাকে গুছিয়ে রেখেছি, যাতে টুইঙ্কেল ওটা নিয়ে ড্রয়িং কম্পিটিশন শুরু না করে। বলেই ও খানিক এগিয়ে গিয়ে আলমারির ওপরের তাক থেকে নীল ফাইলটা নামিয়ে আর্যর দিকে বাড়িয়ে দিল। ওর চোখ মুখে তখন রাজ্যের বিরক্তি। আর্য ফাইলটা ছো মেরে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। তবে ওর চোয়ালের শক্ত ভাবটা এখনো অনড়। তৃষা ফাইলটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আর্যর কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল। 1 মিনিট, ফাইলটা ওখানে রাখার আগে একবারও কি আমাকে ইনফর্ম করা উচিত ছিল না? তৃষা ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলল, ইনফর্ম করার সুযোগ দিয়েছিলেন? মানে? নাথিং। আর্য এবার ফাইল থেকে মুখ তুলে সরাসরি তৃষার দিকে চাইল। নাথিং কথাটা সচরাচর নিজেই বলে, আজ তৃষার মুখে শুনি কিঞ্চিত বিস্মিত। তৃষা আর কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আর্য পেছন থেকে খুব নিচু স্বরে ডাকল, তৃষা। তৃষা থামল। আর্য ওর দিকে না তাকিয়ে ফাইলটা খুলতে খুলতে বলল, চুলগুলো বেঁধে নিন। আপনার অবিন্যস্ত চুলগুলো দৃষ্টিসীমায় বিভ্রমের সৃষ্টি করছে। মানে? নাথিং। এই আপনি এত নাথিং নাথিং করেন কেন? আপনি নিজেও একটু আগে করেছিলেন। আমি তো এমনি বলেছিলাম, বাট আপনি সব সময় বলেন। বাই দ্য ওয়ে, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ। কি? নাথিং। আর্যর এমন কাণ্ডে তৃষা বেরিয়ে যেতে যেতে মনে মনে বিড়বিড় করলো, খাইস্টাউদ্দিন কোথাকার, প্রশংসা করার মুরদ নেই, শুধু নাথিং নাথিং করা। আরে 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 কি করছো? ছাড়ো তো, কেউ দেখে ফেললে কি ভাববে? শাহরিয়ার ওর কথা কানেই তুলল না, বরং এক ঝটকায় দরজাটা আটকে দিয়ে অহনাকে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে বলল, যা ভাবার ভাবুক, নিজের হবুবুকে নিজের ঘরে এনেছি, তাতে কার কি? নিচে সবাই ব্যস্ত, আর আমার ব্যস্ততা এখন শুধু তোমাকে নিয়ে। অহনা লজ্জায় লাল হয়ে শাহরিয়ারের শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ও মূলত নিচে যাওয়ার জন্য হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। ঠিক শাহরিয়ারের ঘরের পাশ কাটানোর সময় একজোড়া শক্ত হাত হ্যাঁচকা টানে ওকে ঘরের ভেতরে নিয়ে এলো। অহনা আর্তনাদ করতে গিয়েও থমকে গেল। শাহরিয়ারের দুষ্টুমি ভরা চাহনি দেখে ভাবতে ভাবতেই ও ফিসফিস করে বলল, আরে বাবা, বিয়ে তো সামনেই, তখন তো সারা জীবন দেখবেই। এখন ছাড়ো তো, আম্মু ডাকবে এখনই। শাহরিয়ার ওর কপালে আলতো করে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শাহরিয়ারের সান্নিধ্য অনুভব হতেই শুকনো ঢোক গেল অহনা। অতঃপর হুট করে কিঞ্চিত চিৎকার করে বলল, আম্মু! অহনার আকস্মিক এমন চিৎকারে ঘাবড়ে গেল শাহরিয়ার। দরজার দিকে তাকিয়ে বলল, কই কাকি কই? এদিকে শাহরিয়ারের হাত থেকে মুক্তি পেতেই অহনা দ্রুত পদক্ষেপে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে দৌড় দিতে দিতে বলল, খুঁজতে থাকো। শাহরিয়ার বুঝল প্রিয়তমার দুষ্টুমি। অহনার যাওয়ার পানি মাথা চুলকে হাসল ও।
সন্ধ্যা গাঢ় হয়ে আধারচ্ছন্ন রাত্রি ঘনীভূত। আকাশের এক কোণে কাস্তে চাঁদ উকি দিচ্ছে, আর নিচে এক ঝাঁক নবীন প্রাণের কলকাকলিতে স্তব্ধ প্রহরগুলো মুখর হয়ে উঠেছে। তালুকদার মঞ্জিলের বিশাল ছাদটি আজ এক নক্ষত্রখচিত মায়াবী অরণ্যকে পরিণত হয়েছে। ছাদের কার্নিশ ঘেঁষে লাগানো সারিবদ্ধ পুষ্পবৃক্ষ সান্ধ্যা পবনের হিল্লোলে তুলছে, ছড়াচ্ছে রজনীগন্ধার উগ্র সুবাস। শাহরিয়ার, অহনা, মায়া, রাইসা, রায়া, তিথি, তামান্না, এমনকি যমজ ভ্রাতৃদ্বয় রাদীপ ও রিক্ত সবাই মিলে বৃত্তাকারে কার্পেটের ওপর বসেছে। মাঝখানে একটি কাচের বোতল রাখা, যা আবর্তিত হওয়ার প্রতীক্ষায়। শুরু হয়েছে রোমাঞ্চকর ট্রুথ আর ডেয়ার খেলা। বোতলের অগ্রভাগ যার দিকে স্থির হচ্ছে তাকে ঘিরে ধরছে সহস্র বিদ্যুৎ আর কৌতূহলী প্রশ্নের বাণ। হাসি লহরিয়ার তালি বাজানোর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত। তৃষাও সামিল হয়েছে ওদের উচ্ছ্বাসে। আরোর কোলে মাথা রেখে টুইঙ্কেল তখন আধা ঘুমে আচ্ছন্ন। তবে এই ঝলমলে আমেজের মাঝে কেবল একখানা ঋতু ছায়ার অনুপস্থিতি বড্ড প্রকট। আর্য নেই সেখানে। তার সেই গাম্ভীর্যময় নীরব উপস্থিতি ছাড়াই আসরটি জমে উঠলেও তৃষার অগোচরেই ওর চোখ দুটি বারবার সিঁড়ির দরজার দিকে ধাবিত হচ্ছিল। আর্যর কলকাকলি আর হাসির রোল যখন তুঙ্গে, ঠিক তখনই সৌরভ বোতলটা সজোরে ঘুরিয়ে দিল। মার্বেল পাথরের ওপর কাচের বোতলটা ঘর ঘর শব্দে বন বন করে ঘুরতে লাগলো। সবার উৎকণ্ঠা ভরা দৃষ্টি তখন এই বোতলের সরে মুখের দিকে। গতি মন্থর হতে হতে একসময় বোতলটা কাঁপা কাঁপা ছন্দে স্থির হলো একদম তৃষার হাঁটু বরাবর। এক মুহূর্তে নিস্তব্ধতা, আর তারপরে রাইসা আর রায়া সমস্বরে চিৎকার করে উঠল। পেয়েছি, এবার আমাদের নতুন ভাবিমণি জালে আটকা পড়েছে। তৃষা অপ্রস্তুত হয়ে হাসল। ওর কোলে ঘুমন্ত টুইঙ্কেল একটু নড়ে চড়ে বসতেই ও সাবধানে ওকে সামলে নিল। রাইসা একদম তৃষার গা ঘেঁষে বসে চোখ টিপে পড়ল। কি ভাবিমণি, ট্রুথ নাকি ডেয়ার? জলদি বলো, পালানোর পথ কিন্তু বন্ধ। তৃষা মনে মনে একটু ঘাবড়ে গেল। রাইসা আর রায়া যে পরিমাণ দুষ্ট, তাতে ডেয়ার নিলে নির্ঘাত ওকে দিয়ে ছাদের কার্নিশে দাঁড়িয়ে চিৎকার করে আর্যর নাম ডাকাবে, অথবা এমন কোনো উদ্ভট কাজ দেবে যা ওর পক্ষে অসম্ভব। সে অনেক ভেবে চিন্তে একটা নিরাপদ আশ্রয় খুঁজল। একটু আমতা আমতা করে বলল, আমি ট্রুতেই নিচ্ছি। ডেয়ার কম্পিটিশন করার মতো এনার্জি এখন নেই আপাতত। বোতলের চারপাশ ঘিরে বসা এক ঝাঁক নবীন প্রাণ এবার সমস্যারে বলে উঠল, না না, ট্রুথ মানে তো মনের সব গোপন কথা ফাঁস করতে হবে। রাজি তো? তৃষা শুকনো ঢোকিলে সাই দিল। অহনা পাশ থেকে মুচকি হেসে বলল, তৃষা, সাবধানে থেকো। রাইসার ডিকশনারিতে ট্রুথ মানে কিন্তু সিবিআইয়ের জেরা। রাইসা এবার বেশ আয়েশ করে বসল। ওর চোখে মুখে দুষ্টুমির ছিলিক। ও তৃষার একদম চোখের দিকে তাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে জিজ্ঞেস করল, আচ্ছা ভাবিমণি, তোমার ট্রুথ কোশ্চেন হলো, লাইফে এমন একটা কাজের কথা বলো যেটা তুমি সজ্ঞানে করেছো, ইভেন তোমাকে কেউ জোরও করেনি। ওটা তুমি স্বেচ্ছায় করেছো, বাট বলতে গেলে কুণ্ঠিত বোধ হয়। রাইসার প্রশ্নের মুখে তৃষা খানিকক্ষণ থমকে গেল। ছাদের ওপর হালকা ছিঁড়ে ছিঁড়ে বাতাস বইছে, আর সবার কৌতূহলী দৃষ্টি ওর উপর নিবদ্ধ। তৃষা স্মৃতির পাতায় ধুলো ছাড়তে ছাড়তে হঠাৎ থমকে দাঁড়ালো। একটা বিশেষ অনুভূতির কথা ওর মনে পড়ে গেল। ও একটু লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে ওড়নার খুঁট আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, আসলে কাজটা খুব অদ্ভুত। আমি সজ্ঞানেই একজনের ওপর ক্রাশ খেয়েছিলাম, যাকে আমি কোনো দিন সামনাসামনি দেখিনি। এমনকি ওনার কোনো ছবিও আমার কাছে নেই। তৃষার কথা শেষ হতে না হতেই রাইসা চোখ বড় বড় করে বলল, কি বলছো ভাবিমণি? ফেস না দেখেই ক্রাশ? তা কে সেই মিস্ট্রি ম্যান? কোনো সেলিব্রিটি?
তৃষা আলতো হেসে ধীর গলায় বলল, না, কোনো সেলিব্রিটি নয়, ফেসবুকে একটা পেজ আছে, সেইলিং কিং। আমি ওনার লেখার প্রেমে পড়ে গিয়েছিলাম। ওনার এক একটা ক্যাপশন, এক একটা চিন্তা ভাবনা আমার মনের একদম গহীন কোণে গিয়ে বিঁধত। উনি কখনো ফেস রিভিল করেননি, শুধু নিজের তোলা সমুদ্র আর জাহাজের ছবি পোস্ট করতেন। উপস্থিত সকলের নিশ্চুপ ভঙ্গিমায় তৃষা বুঝতে পারল সকলে ওর কথাই শুনছে। তৃষা ফের বলতে শুরু করলো, তবে সবচেয়ে উদ্ভট কাজটা করেছি ওনাকে মেসেজ পাঠিয়ে। যদি উনি কখনো রিপ্লাই দেননি, এমনকি মেসেজটা সিনও করেননি, কারণ উনি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নন। তবুও ওনার সেই অজানা অস্তিত্বের উপর ক্রাশ খাওয়াটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর নিজের ইচ্ছায় করা একটা কাজ। এদিকে তৃষার অকপটে বলা স্বীকারোক্তিতে চিলেকোঠায় ছাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আর্যর পা দুটো যেন শিরের সাথে জমে গেল। ওর হাতে থাকা ফোনটা সাইলেন্ট মোডে কাঁপছে, কিন্তু সেদিকে ওর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তৃষার কণ্ঠস্বর রাতের শান্ত বাতাসে ভেসে আসছিল, আর প্রতিটি শব্দ আর্যর মস্তিষ্কে এক একটা বিদ্যুতের তরঙ্গের মতো আঘাত করছিল। সেইলিং কিং, এই নামটা আর্যর নিজেরই তৈরি করা এক গোপন জগৎ, যেখানে সে তার পেশার কঠোর অনুশাসন আর সমুদ্রের নিঃসঙ্গতাকে শব্দের মালায় গেঁথে রাখত। সে জানত তার অনুসারী অনেক, কিন্তু তার সেই নিভৃত কোণের লেখাগুলোর প্রেমে কীভাবে হাবুডুবু খাচ্ছে তা আবার তার নিজেরই ঘরের মানুষ। এটা ওর কল্পনাতীত ছিল। আর্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে পড়ে গেল ইনবক্সে জমে থাকা হাজারো না দেখা মেসেজের কথা। তৃষাও কি সেখানে কোনো অবাধ্য চিরকুট লিখে রেখেছে? ওর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠিক তখনই ভেসে আসলো তৃষার আরেক বিস্ফোরক তথ্য। মাস তিনেক আগে আমি ওনাকে ভীষণ বড় একটা চিঠি টাইপ মেসেজ লিখেছিলাম। ব্যাটার সিন করছে, কিন্তু রিপ্লাই দেয়নি। ব্যাস, মুহূর্তে আর্য বুঝে গেল আসলে এতদিন ওকে অনবরত জ্বালাতন করা মেয়েটি ছিল ওর সহধর্মিণী। ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, চাইল নিঃশব্দ সেখান থেকে সরে যেতে। তবে ভাগ্য বোধহয় আজ অন্য কিছু লিখে রেখেছিল। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে উপরে উঠে আসছিল সৌভিক। ওর হাতে বড় দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর্যকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ও চিৎকার করে উঠল, আরে ব্রো, ইউ হিয়ার? তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম। চলো চলো, উপরে চলো। নো, অ্যাকচুয়ালি একটা মেসেজের রিপ্লাই দিতে এসেছিলাম, বাট উপরে এত নয়েজ, আমি রুমে যাচ্ছি। নো নো ব্রো, প্লিজ একবার উপরে চলো। আমাদের সেকশনে তোমার এন্ট্রিটা মাস্ট। অগত্যা আর্যকে এক প্রকার জোর করেই ছাদের মাঝখানে টেনে নিয়ে এলো সৌভিক। আর্য যখন ওখানে পৌঁছালো, তৃষার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে আর্যর দিকে তাকাতে পারছে না। নিজের গোপন ক্রাশের কথা এভাবে সবার সামনে ফাঁস করার পর আর্যর মুখোমুখি হওয়া মানেই নিজের সিস্টেম ক্রাশ করা। সবার হাসাহাসি আর হুল্লোড়ের মাঝে আর্য এসে ধীর পায়ে তৃষার ঠিক উল্টো পাশে বসল। ওর তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তের জন্য তৃষার আনত মুখের উপর স্থির হলো। তৃষা ওড়নার খোঁজ আঙুলে পেঁচাতে পেঁচাতে মনে মনে ভাবল, আল্লাহ, এই লোক কি সব শুনে ফেলেছে? যদি শুনে থাকে তবে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে গেল। রাইসা উচ্ছ্বাসে বলল, ওয়াও, এবার তো গেমটা আরো জমবে। আর্য ভাইয়া যখন এসেছে তখন নেক্সট রাউন্ড ওনাকেই টার্গেট করা হবে। কি বলেন ভাবিমণি? তৃষা কোনো মতে একটা শুকনো ঠোক গিলে আমতা আমতা করে বলল, আমি তো রিটায়ার্ড, আমার রাউন্ড শেষ। সৌভিক এবার আয়েশ করে বসে তৃষার দিকে ইশারা করে চেঁচিয়ে উঠল, আরে কিসের রিটায়ার্ড ভাবিজান? এটা তো ইন্টারভেশন ছিল মাত্র, আসল খেলা তো এখন শুরু। আর জবাই আসাতে গেমের গ্রাফিক্স এখন আলট্রা এইচডি হয়ে গেছে। নো এক্সকিউজ, জাস্ট প্লে। তৃষা কাচুমাচু হয়ে আর্যর দিকে একবার তাকালো। আর্যর গম্ভীর মুখে কোনো ভাবান্তর নেই। ও নির্বিকার ভঙ্গিতে হাতের ঘড়িটা দেখল।
এদিকে তৃষা অন্যর খুঁট আঙুলে পেঁচাতে পেঁচাতে তৃষা নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। শফিক বোতলটা আবার সজোরে ঘুরিয়ে দিল। বোতলটা বন বন করে ঘুরতে ঘুরতে যখন থামল, তার অগ্রভাগ স্থির হলো ঠিক আর্যর বুকের বরাবর। পুরো ছাদ জুড়ে তখন হুড ধ্বনি আর তালির রোল। রাইসা দুই হাত কসলাতে কসলাতে বলল, সবশেষে বাঘ জালে আটকা পড়েছে। ভাইয়া, ট্রুথ নাকি ডেয়ার? অফকোর্স ডেয়ার। রাইসা ওকে কিছু বলতে যাবেই তার আগে শফিক ওর মাথায় গাঁটটা দিয়ে বলল, এই গরু সব সময় কি তুই একাই দিবি নাকি আমরাও আছি এখানে? রাইসা মাথার আঘাতপ্রাপ্ত স্থানে হাত বোলাতে বোলাতে রাগান্বিত দৃষ্টিতে তাতে দাঁত চেপে শফিকের দিকে তাকিয়ে বলল, ইউ ভেড়া, মাথায় এত জোরে মারলি কেন? বেশ করেছি। অথবা শফিক ওর সাথে আর কোনো কথা না বলে আর্যর দিকে পাশে পড়ে থাকা গিটারটা এগিয়ে দিতে দিতে বলল, একটা গানই গাও তাহলে, অনেক দিন তোমার গান শুনি না। আর্যর দ্বিমত না করে গিটারটা নিল। তৃষা ওকে গিটার হাতে নিতে দেখে সরু নেত্রে চেয়ে ভাবছিল, এই লোক আদৌ গান গাইতে জানে তো? সারা দিন যে লেভেলের ধমক দেয়, দেখা গেল গানের ভেতরেও ধমক শুরু করে দিল। যখন নিজের ভাবনার সাগরে ডুব দিয়েছে ঠিক তখনই ওর ভাবনার সুতো কেটে দিল আর্যর গভীর পৌরুষ কণ্ঠের সুরের লহরী। গিটারের টুংটাং শব্দ তুলে আর্য গেয়ে উঠল, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমিষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। হঠাৎ তৃষার হৃদয়ে প্রকম্পিত হলো কয়েকটা সুর। ভালো লাগে তোমাকে কাছাকাছি এলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। তবে সুরগুলো আর পৌঁছালো না উপস্থিত কারো কাছে। তৃষার হৃদয়ের মাঝে অনুরণিত হতে লাগলো। তিমিরাবৃত রজনী বিদায় নিয়ে পূর্বাকাশে কাঁচা সোনাঝরা রোদ অলস মেঘের কোল ঘেঁষে উকি দিতেই জাফলংয়ের বুক চিরে জেগে ওঠা তালুকদার মঞ্জিলে এক ব্যস্তমধুর প্রভাতের সূচনা হলো। শিউলিতলার সিক্ত ঘাসে ভোরের বৃষ্টিবিন্দুরা মুক্তোর ন্যায় ঝিকিমিকি করছে, আর কামিনী ফুলের উগ্র সুবাস স্নিগ্ধ পবনে মিশে এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। তবে আজকের ব্যস্ততার কারণ ভিন্ন। বিয়ের কেনাকাটা করতে যাবে আজকে সকলে, আবারও কেনাকাটা। তৃষা সকাল থেকে গো ধরে বসে আছে ও কোনো ক্রমেই শপিংয়ে যেতে নারাজ। কেননা ওর ভালো করেই জানা, একবার গেলে আজ সমস্ত শপিংয়ের সমস্ত কিছু ওর ঘাড়ে চাপিয়ে তবেই শান্ত হবে। আর কিছু বলেই শুধু হুমকি ধমকি। নিস্তব্ধ কক্ষে বসে তৃষা নখ খুঁড়ছিল। ঠিক তখনই কক্ষে নীরবতা ভেদিয়ে কর্ণগোচর হলো কারো পদধ্বনি। তৃষা কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই দেখল আর্য আসছে। ও দৃষ্টি সরালো তৎক্ষণাৎ। আর্য ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘড়িটা ঠিক করতে করতে আর্যকে তৃষার মুখটা একবার দেখে নিল। অতঃপর গলাটা সামান্য পরিষ্কার করে গম্ভীর স্বরে বলল, তৃষা, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসুন, গাড়ি বের করা হয়েছে। তৃষা নড়ল না ও জানালার দিকে মুখ ফিরিয়ে রেখে জেদি কণ্ঠে বলল, আমি যাব না, আমার শরীরটা আজ ঠিক লাগছে না, আপনারা যান। আর্য এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি তৃষার দিকে ঘুরে দাঁড়ালো। ওর সেই তীক্ষ্ণ চাহনিতে তৃষা কুঁকড়ে গেল কিঞ্চিত। আর্য ভালোভাবেই বুঝতে পারছে তৃষা মিথ্যে কথা বলছে, তাই একটু বিচলিত না হয়ে ও পকেটে হাত গুজে ধীর পায়ে তৃষার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একবারও জিজ্ঞেস করেছি যে আপনি যাবেন কিনা? এটা কমান্ড, রিকোয়েস্ট নয়। তৃষা এবার সোজা হয়ে বসলো, শ্বাস নিয়ে সাহসের সঞ্চর করে বলল, দেখুন, দেখা দেখি টাইম নেই এখন। আর্য নির্লিপ্ত কণ্ঠে খানিক থমকালো তৃষা, তবে দমল না। আপনার ওই কমান্ড জাহাজে দেখাবেন মিস্টার। এখানে আমি আপনার কর্মচারী নই। তাছাড়া কেনাকাটা আমার পছন্দ, তবে দোকানের সমস্ত কালেকশন ঘাড়ে চাপিয়ে দেওয়াটা আমার একদম অসহ্য লাগে। গতবার তো প্রায় অর্ধেক শপিং মল আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন।
তৃষা এক নাগারে কথাগুলো শেষ করার পর আশা করেছিল আর্য হয়তো অন্তত একটা কড়া পাল্টা জবাব দেবে, কিন্তু আর্যর শান্ত ভঙ্গি ওকে আরও বেশি বিভ্রান্ত করে তুলল। আর্য কবজির ঘড়িটার দিকে একবার তাকিয়ে নির্লিপ্ত গলায় প্রশ্ন করল। আপনার লেকচার কি শেষ হয়েছে? তৃষা জেদ ধরে মুখটা আরও 1 ইঞ্চি বাকি শক্ত কণ্ঠে বলল, গুড, তাহলে এবার রেডি হন। 5 মিনিটের মধ্যে নিচে না নামলে পেনাল্টির জন্য রেডি থাকবেন। সো চয়েস ইজ ইয়োর্স। বলে আর্য গটগট করে কক্ষ থেকে বেরিয়ে গেল। তৃষা কয়েক মুহূর্ত মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের শ্রাবণাঞ্জকেও যেন বিশ্বাস করতে পারছে না ও। এতক্ষণ ধরে ও কাকে কি বোঝাচ্ছিল? আর আয়নার দিকে তাকিয়ে বিরক্তি ভরা দীর্ঘশ্বাস ফেলল। ওনাটা কাঁধে টেনে নিতে নিতে মনে মনে বিড়বিড়িয়ে পড়ল, এই লোকটা কি রোবট নাকি ওনার ইমোশনাল সার্কিটে কোনো প্রবলেম আছে? বোরিং। শপিংয়ে যাওয়ার নাম শুনেই বাড়ির ছোট বড় সবার মধ্যে এক অদ্ভুত তড়িৎ প্রবাহ বয়ে যাচ্ছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সকলেই যাত্রায় প্রস্তুত। নবীনরা সকলে যাবে, তবে প্রবীণদের মধ্য থেকে জাহানারা বেগম, গুলশানারা বেগম, শাহানারা বেগম আর সালেহা বেগম। তৃষা খানিক বাদে বের হলো। ওর চোখে মুখে এখনো আর্যর সেই নির্দেশ অমান্য করতে না পারার বিরক্তি স্পষ্ট। ওকে দেখেই টুইঙ্কেল এক ছুটে এসে ওর ওনার আঁচল জড়িয়ে ধরল। ও বানি, তুমি তো রেডি হয়ে গেছো, চলো চলো, আজ আমি অনেকগুলো বারবি কিনবো আর তোমার জন্য একটা ম্যাজিক স্টিক। তৃষা টুইঙ্কেলের নাকটা হালকা টেনে দিয়ে হেসে ফেলল। ওর সেই বিরক্তিটা মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। ও নিচু হয়ে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে স্নিগ্ধ হেসে পড়ল। ম্যাজিক স্টিক দিয়ে কি হবে শুনি, মাই লিটল কুইন? টুইঙ্কেল বেশ বিজ্ঞের মতো হাত নেড়ে বলল, আরে ওই স্টিকটা দিয়ে আমি পাপার মুখে একটা তালা লাগিয়ে দিব। পাপা তোমাকে বকলেই আমি ওটা লক করে দিব। তখন পাপা শুধু উ উ করবে আর আমরা দুজন মিলে আইসক্রিম খাবো। ডিল? তৃষা খিলখিল করে হেসে উঠল। টুইঙ্কেলের এই নিষ্পাপ ষড়যন্ত্র শুনে ওর মনটা একদম হালকা হয়ে গিয়েছে। ও টুইঙ্কেলের হাত ধরে বলল, ডিল? আপাতত তালা ছাড়াই ওনাকে সামলানোর চেষ্টা করি, চলো। বাহিরে তখন দুটো বড় গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে। রাইসা, রায়ারা আর অন্য কাজিনদের সঙ্গে উঠে হুড়মুড় করে পেছনের মাইক্রোবাসে উঠে জায়গা দখল করে নিয়েছে। শাহরিয়ার গিয়েছে ছেলেদের গাড়িতে আর রহনা রায়দের সঙ্গে। জাহানারা বেগম আর গুলশানারা বেগম সামনের গাড়িতে উঠে তৃষার দিকে তাকিয়ে একটু থমকালেন। জাহানারা বেগম মুচকি হেসে বললেন, মা, এই গাড়িতে তো তিল দাঁড়ানোরও জায়গা নেই, তুই বরং আর্যর সাথে যা, টুইঙ্কেলকেও নিয়ে নে, মেয়েটা তোর কাছেই থাকবে বলছে। তৃষা এবার আর্যর শ্বেতশুভ্র গাড়িটার দিকে তাকালো। আর্য তখন সানগ্লাসটা চোখে লাগিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে নির্লিপ্ত ভঙ্গিমায় বসে আছে। তৃষা একটু আমতা করে বলল, মা, আমি কি এখানে একটু চেপে বসতে পারি না? গুলশানারা বেগম হাসতে হাসতে ফোড়ন কাটলেন। আরে পাগলি, নতুনের সাথে নতুনই মানায়। যা তো মা, আর্যর পাশে গিয়ে বস। স্বামীর আদরে আদরে যাবি, এতে এত ভয় কিসের? গুলশানারা বেগমের এমন সরাসরি উক্তিতে লজ্জায় লাজক লতার ন্যায় মিয়ে পড়ল তৃষা। পুনর্বার না বলে সাধ্য হলো না ওর। ও টুইঙ্কেলকে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও আর্যর গাড়ির পেছনের সিটে বসতে গেলে আর্য আয়নায় এক নজর তাকিয়ে খুব শান্ত কিন্তু আদেশ সূচক কণ্ঠে বলল, সামনে এসে বসুন তৃষা। আমি কি আপনার পার্সোনাল ড্রাইভার যে আপনি পেছনে বসেছেন? তৃষা দাঁতে দাঁত চেপে টুইঙ্কেলকে নিয়ে সামনে গিয়ে বসলো। গাড়িটা যখন মসৃণ গতিতে পিছছালা পথ চিরে এগোতে লাগলো, জানালার বাহিরে দ্রুত সরে যাওয়া পাহাড় আর অরণ্যের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। আর্য সেই পারফিউমের মাতাল করা সুবাসে তৃষার ঘোর লেগে যাওয়ার জোগাড়। হঠাৎ নীরবতা ভেঙে ভেসে আসলো টুইঙ্কেলের মিষ্টি কণ্ঠস্বর ও আর্যর কাঁধে একটা টোকা দিয়ে আদরে গলায় প্রশ্ন করলো, পাপা দেখো ওই পাহাড়গুলো কত বড়। আচ্ছা পাপা, তাই ওরা কিভাবে এত বড় হয়েছে? আর্য ঠোঁটের কোণে এক তিলতে দুর্লভ হাসি রেখা ফুটে উঠল। সেই স্টিয়ারিংয়ে এক হাত রেখে অন্য হাতে সানগ্লাসটা একটু ঠিক করে গম্ভীর স্বরে বলল, ওরা নিয়মিত রোদে পড়ে আর বৃষ্টিতে ভেজে, তাই ওরা এত বড়। তোমার মতো দুষ্টুমি করলে ওরা এতদিনে এত বড় হতে পারতো না। টুইঙ্কেল এবার মুখটা একটু বাংলার পাঁচের মতো করে তৃষার দিকে ফিরল। তৃষার ওনার আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে ফিসফিস করে বলল, বানি, পাপা না একদম বোরিং, শুধু স্ট্রং আর ডিসিপ্লিনের কথা বলে।
তুমি বলো না, পাহাড়গুলো আসলে মেঘেদের সাথে লুকোচুরি খেলে, তাই না? তৃষা আয়নায় আর্যর গম্ভীর মুখচ্ছবিটা একবার দেখে নিয়ে নিজের কোল ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকা টুইঙ্কেলের চিবুক নেড়ে দিয়ে হাসলো। একদম ঠিক বলেছ সুইটহার্ট। পাহাড়গুলো আসলে মেঘেদের বেস্ট ফ্রেন্ড। আর জানো তো, যখন মেঘেরা বেশি দুষ্টুমি করে তখন পাহাড়গুলো ওদের জড়িয়ে ধরে বন্দি করে ফেলে, তখন ঝমঝম করে বৃষ্টি নামে।